নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অনুবর্তন, আজের প্রথম পর্ব। ওয়েলেসলি স্ট্রিটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুল বাড়িটা বেশ সরগরম হয়ে উঠেছে। বেলা 10টা। ছাত্রের দল ইতিমধ্যে আসতে শুরু করেছে। বড়লোকের ছেলেরা মোটরে, মধ্যবিত্ত গরিব গৃহস্থের বাড়ির ছেলেরা পদব্রজে। স্কুলের পুরনো চাকর মথুরা প্রসাদ ছেঁড়া ও মলিন খাঁকির চাপকান পরে তৈরি। চাপকানের হাতের কাছটাতে রাঙা সুতোয় একটা ফুটবলের শিল্ডের মতো নকশার মধ্যে ইংরেজি এম ও আই অক্ষর দুটি জড়াপট্টি খেয়ে শোভা পাচ্ছে। কারণ স্কুলের নাম মডার্ন ইনস্টিটিউশন। যদিও হেডমাস্টার ক্লার্কওয়েল সাহেবের ব্যক্তিগত চিঠির ওপর ছাপানো আছে ক্লার্কওয়েলস মডার্ন ইনস্টিটিউশন। আসলে সেটা ভুল, কারণ স্কুলটি সাহেবের নিজের নয়, অনেক দিনের পুরনো স্কুল, কমিটির হাতে আছে। ক্লার্কওয়েল সাহেব আজ 15 বছর এখানকার বেতনভোগী হেডমাস্টার মাত্র। এই স্কুল বাড়ির দোতলার পেছনের দিকে 3টি ঘর হেডমাস্টার থাকবার জন্য নির্দিষ্ট আছে। ঘরের সামনেই ক্লাসরুম, কাজেই পর্দা ফেলা। ক্লার্কওয়েলের বয়স প্রায় 60-এর কাছাকাছি। মাথার চুল সাদা, মোটা সোটা, সর্বদা ফিটফাট হয়ে থাকেন। টাইটা এদিক ওদিক নড়বার জো নেই। শার্টের সামনেটা নিখুঁত ইস্ত্রি করা, চকচকে কলার, ভালো কাটছাঁটের কোট, পেন্টালুনের পা দুটিতে চমৎকার ভাঁজ, যাকে বলে নাইফেজ ক্রিজ, ছুরির ফলার মতো সরু খাঁজ। সাহেব অবিবাহিত। কেউ কেউ বলে সাহেবের স্ত্রী আছে, কিন্তু সে সাহেবের কাছে থাকে না। তবে এখানে মিস সিপসন নামে একজন তরুণী ফিরিঙ্গি মেম সাহেবের সঙ্গেই থাকে। কেউ বলে সাহেবের শালি, কেউ বলে কীরকম বোন, কেউ বলে আরও কিছু। মিস সিপসনও স্কুলের টিচার। নিচের ক্লাসে ইংরেজি পড়ায় ও উচ্চারণ শেখায়। মিস সিপসনের নামে এই স্কুলের নিচের ক্লাসের দিকে ছোট ছোট ছেলের বেশ ভিড়। আশপাশের অবস্থাপন্ন গৃহস্থেরা মেম সাহেবের কাছে পড়তে পাবে, ওই নিখুঁত ইংরেজি উচ্চারণ শিখতে পাবে, এই লোভে ছেলেদের এই স্কুলে ভর্তি করে। বেলা 10টা বাজতে না বাজতেই ছোট ছোট ছেলেরা স্কুলের সামনের কম্পাউন্ডে ছুটোছুটি করছে, মারামারি করছে, হই চই, চিৎকার, লাফালাফি, দাপাদাপি জুড়ে দিয়েছে। হঠাৎ দোতলার জানলা পথে ক্লার্কওয়েল সাহেবের মুখখানা বের হলো ও বিষম বাজখাই চিৎকার শোনা গেল। Hey you Mathura, stop the noise. बाबा लोग को चुप करने बोलो। মুহূর্তে সব চুপ। ছেলেরা মুখ উঁচু করে হেডমাস্টারকে দেখে নিল এবং এ ওর মুখের দিকে চেয়ে যে যার মার্বেল পকেটের মধ্যে পুরে ফেলল ও উদ্যত ঘুষি নামালো। মথুরা, এই মথুরা। পুনরায় হেডমাস্টারের গম্ভীর আওয়াজ। নিচের ছোট্ট কুঠুরির মধ্যে বসে চাপকান পরিহিত বৃদ্ধ মথুরা তামাক খাচ্ছিল। সে তাড়াতাড়ি হুঁকো রেখে বেরিয়ে এসে ওপরের দিকে চাইল। पहला घंटी मारो, 10:15 हो गया। দিকবিদিক প্রতিধ্বনিত করে দীর্ঘ সময়ব্যাপী স্কুল বসবার প্রথম ঘণ্টা বেজে চলল। থামতে আর চায় না। অনেক ছোট ছোট ছেলের মন বিষণ্ণ হয়ে উঠল। এই এখন স্কুল বসবার ঘণ্টা পড়ছে, কলির সবে শুরু। এই যাত্রা কি আর ছুটির ঘণ্টা বাজবার সম্ভাবনা আছে? মোটে 10:15। আর কোথায় সেই 3:30? 3:30তে নিচের ছোট ছেলেদের ক্লাসের ছুটি। ক্লার্কওয়েল তাড়াতাড়ি টেবিলে বসে 1 প্লেট সরু চালের ভাত, 2টি কাঁচা টমেটো, একটা বড় কাঁচকলা সিদ্ধ, কিছু কাঁচা লেটুস শাক ও কপির পাতা কুঁচোনো, 1 ফালি নারকেল ও 2খানা মুরগির ঠ্যাং সেদ্ধ খাওয়া শেষ করে হাঁকলেন, কেবলরাম। বাবুর্চি কেবলরাম হিন্দু। সাহেবের কাছে অনেক দিন আছে। সেও কায়দা দুরস্তভাবে সাদা উর্দি পরে, মাথায় সাদা পাগড়ি বেঁধে তৈরি।
সাহেবের বাবুর্চিগিরি করে এবং স্কুলের সময় রেজিস্ট্রি খাতাপত্র এ ক্লাস থেকে ও ক্লাসে বয়ে নিয়ে যায়, জল তোলে, ছেলেদের জল দেয়। এজন্য স্কুল থেকেই সে বেতন পেয়ে থাকে। সাহেবের খানা পাকাবার জন্য সে কেবল সাহেবের কাছে খোরাকি পায় মাত্র। কেবলরাম শশব্যস্ত হয়ে বলল, হুজুর, मैम साहब कहाँ? এখনও আসতেছেন না কেন? অনেকক্ষণ তো গেছেন। আলেন বলে হুজুর, ধর্মতলায় ওষুধ আনতে গেছেন। কেবলরামের বাড়ি যশোর ও খুলনার সীমানায়। मैम साहब को खाना टेबल में रख दो और तुम ही चला जाओ यूनिवर्सिटी। पियन बुक का अंदर 2 लिफाफा है। হুজুর, ইউনিভার্সিটি এখনো খোলেনি। 11 বাজলি তবে বাবুরা আসবেন। মেম সাহেবের খানা দিয়ে তবে গেলি চলবে না হুজুর? बहुत अच्छा, चा दो। সকালে ভাত খাওয়ার পর চা পান ক্লার্ক ওয়েলের বহুদিনের অভ্যাস। এই সময় উঁচু গোড়ালির জুতো খটখট করতে করতে মিস সিপসন ঘরে ঢুকল। কৃষাঙ্গী, লম্বা, মুখে পুরু করে পাউডার, ঠোঁটে লিপস্টিক ঘষা, হাতে হ্যান্ডব্যাগ ঝোলানো। বয়স কম হলেও গালে ইতিমধ্যেই মেছেতা পড়েছে। মুখ ফিরিয়ে চোখ ঘুরিয়ে বলল, Dearie, you had finished already? Yes, do you gobble up quickly? First bell is gone. You are rather late for meal. সরু গলায় গানের সুরে কথা বলে মেম সাহেব পাশের ঘরে ঢুকল। ক্লার্ক ওয়েল উঠে দাঁড়ালেন। স্কুলের পোশাক পরেই তিনি খানার টেবিলে বসেছিলেন। বাইরে তাকিয়ে পর্দার ফাঁক দিয়ে দেখবার চেষ্টা করলেন ক্লাসরুমে ছেলেরা এসেছে কিনা। ঢং ঢং করে স্কুল বসবার ঘণ্টা পড়ল। ক্লার্ক ওয়েল শশব্যস্ত হয়ে বেরিয়ে নিচের গাড়ি বারান্দায় স্কুলের ছেলেদের সমবেত প্রার্থনায় যোগ দিতে নেমে গেলেন। ক্লার্ক ওয়েল দোর্দণ্ড প্রতাপ জাহাবাজ হেডমাস্টার। ছাত্র ও মাস্টারেরা সমানভাবে ভয় কাঁপে তাঁর দাপটে। পুরো অটোক্র্যাট, কথা বললে তার নড়চড় হবার জো নেই। হুকুমের বিরুদ্ধে কমিটিতে আপিল নেই। কমিটির মেম্বাররা সবাই বাঙালি। সাহেবকে খাতির করে চলা তাঁদের বহুদিনের অভ্যাস। স্কুলের মাস্টারদের ডিক্রি ডিসমিসের একমাত্র মালিক তিনি। সুতরাং আশ্চর্য না যে তাঁর সিঁড়ি দিয়ে দুপদুপ করে নামবার সময় 2-1 মাস্টার, যারা হেডমাস্টারের অলক্ষ্যে তাড়াতাড়ি হাজিরা বই সই করতে দোতলার আপিস ঘরে যাচ্ছিলেন, তাঁরা একটু সংকুচিত সুরে গুড মর্নিং স্যার বলে একপাশে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে হেডমাস্টারকে নামবার পথ বাধামুক্ত করে দিলেন। যদিও তা সম্পূর্ণ অনাবশ্যক, কারণ চওড়া সিঁড়ি উভয় পক্ষের নামবার ও ওঠবার পক্ষে যথেষ্ট প্রশস্ত। এটি বিনয়ের এক প্রকার রূপ, প্রয়োজনের কাজ নয়। ক্লাস বসে গেল। ক্লার্ক ওয়েল হাজিরা বই খুলে দেখে হাঁকলেন, मिस्टर आलम। সফরুদ্দিন আলম, MA, স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। বয়স 30-এর মধ্যে। আইন পাশ করে আজ বছর 4-5 মাস্টারি করছেন। ধূর্ত চোখ, চটপটে ধরনের চালচলন। লোক ভালো নয়। হেডমাস্টারের দক্ষিণ হস্তস্বরূপ। মাস্টারেরা ভয় করে চলে, ভালোবাসে না। আলম বলল, ইয়েস স্যার। आज प्रेयारेर समय श्रीशबाबू और যদুবাবু অনুপস্থিত, ওদের ডাকাও। স্যার, যদুবাবু আর শ্রীশবাবুকে বলে বলে পারলাম না, রোজ লেট স্যার। আপনি একটু বলে দিন ওদের। লাগাতে ভাঙাতে আলমের জুড়ি নেই বলে মাস্টারের দল তাকে বিশেষ সমীহ করে চলে। আলম মাস্টারদের ঘরে গিয়ে সুমিষ্ট স্বরে বলল, যদুবাবু, শ্রীশবাবু, হেডমাস্টার আপনাদের স্মরণ করেছেন। শরৎবাবু কোথায়? যদুবাবু বয়সে প্রবীণ, চালচলন ক্ষিপ্রতা বর্জিত, রোগা, মাথার চুল কাঁচা পাকায় মেশানো। তিনি ধীরে ধীরে টেনে বললেন, কেন আমায় অসময়ে স্মরণ? আপনি প্রেয়ারের সময় কোথায় ছিলেন? আসতে দেরি হয়ে গিয়েছিল। কেন? ওই হেডমাস্টার নোট করেছেন। যদুবাবু উষ্মা সহকারে বললেন, তবেই আমার সব হলো। নোট করেছেন তো ভারী করেছেন। গেরস্ত মানুষ, কাঁটা ধরে আসা সবসময় চলে না। মিস্টার আলম চুপ করে রইল। টিফিনের পর যদুবাবুর পুনরায় ডাক পড়ল আপিসে। ক্লার্ক ওয়েল বললেন, ওয়েল যদুবাবু,
আমার স্কুলে শুনলাম আপনার অসুবিধা হচ্ছে। যদুবাবু আমতা আমতা করে বললেন, কেন স্যার? বুঝলেন আলমের কাছে ওবেলা যা বলেছিলেন তা সাহেবের কানে উঠেছে। আপনার রোজ লেট হচ্ছে স্কুলে, অথচ ঘরের কাজ ঠিক মতো করতে পারছেন না শুনলাম। এই ঘরের কাজ? না স্যার, ঘরের কাজ ঠিক, তার জন্যে কি? ক্লার্কওয়েল সাহেব বললেন, বসুন ওখানে। এখন কোন ক্লাস আসে? আগে ওই 3rd ক্লাসে হিস্ট্রির ঘন্টা। আচ্ছা, যাবেন এখন। আপনি আজ প্রেয়ারের সময় ছিলেন না, রোজই থাকেন না। আমি কেন স্যার? এই শ্রীশ থাকে না, হীরেনবাবু থাকে না, ক্ষেত্রবাবু থাকে না। আমি জানি কে কে থাকে না, আপনার বলার আবশ্যক নাই। আপনি ছিলেন না কেন? লেট করেন কেন রোজ? খেতে একটু দেরি হয়ে যায় স্যার। বেশ, মাই গেট ইজ ওপেন। আপনার অসুবিধা হলে আপনি চলে যেতে পারেন। যদুবাবু নিরুত্তর রইলেন। সাহেবের আড়ালে যাই বলুন, সামনাসামনি কিছু বলবার সাহস তার নেই, অন্তত এতদিন কেউ দেখেনি। আচ্ছা, যান ক্লাসে। কাল থেকে আমার অফিসে এসে সই করবেন আগে। যদুবাবু পরের ক্লাসের ঘন্টা পড়লে আপিসে এসেই ক্ষেত্রবাবুকে সামনে দেখতে পেলেন। তখনও অন্য কোনো শিক্ষক আপিস ঘরে আসেননি। ক্ষেত্রবাবু সুর নিচু করে জিজ্ঞাসা করলেন, এই তলব হয়েছিল কেন? যদুবাবু বললেন, অত আস্তে কথা কিসের? বলবো সোজা কথা, তার আবার অত ঢাক ঢাক গুড় গুড়। হঠাৎ যদুবাবুকে বাকশক্তি রহিত হতে দেখে ক্ষেত্রবাবু সবিস্ময়ে পেছন ফিরে চাইতেই একেবারে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মিস্টার আলমের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। আলম বলল, ক্ষেত্রবাবু, 4th ক্লাসে এক্সামিনের পড়া দেখিয়ে দিয়েছেন? আগে হ্যাঁ। যদুবাবু, কাল দেব। কেন আজই দিন না? কাল দিলে ক্ষতি নেই কিছু। অল্পক্ষণ পরে হেডমাস্টারের আপিসে যদুবাবুর আবার ডাক পড়ল। হেডমাস্টার বললেন, যদুবাবু, আপনি 4th ক্লাসে কি পড়ান? হিস্ট্রি স্যার। ওদের উইকলি পরীক্ষা হবে এই শনিবার, পড়া দেখিয়ে দিয়েছেন? না স্যার, ওই কাল দেব। ওরা কদিন সময় পাবে হাতে তৈরি হতে তা ভেবে দেখলেন না? ছেলেদের কাজ যদি না হয় তেমন মাস্টার স্কুলে রাখাও যা, না রাখাও তাই। মাই ডোর ইজ ওপেন। আপনার না পোষায় আপনি চলে গেলে কেউ বাধা দেবে না। যদুবাবু বিনীতভাবে জানালেন যে তিনি এখনই ক্লাসে গিয়ে পড়া বলে দিচ্ছেন। হ্যাঁ, তাই যান। পড়া দিয়ে এসে আমাকে রিপোর্ট করবেন। যে আজ্ঞে স্যার। আপিসে এসে যদুবাবু লম্ফজম্ফ আরম্ভ করলেন। অন্য কেউ সেখানে ছিল না, শুধু হেড পণ্ডিত ও ক্ষেত্রবাবু। ওই আলম, ওইটা একেবারে অন্তজ লাগিয়েছে গিয়ে অমনি হেডমাস্টারের কাছে। কথা পড়তে না পড়তে লাগাবে, এমন করলে তো স্কুলে থাকা চলে না দেখছি। বললাম যে 4th ক্লাসের এক্সামিনের পড়া দেখিয়ে দিচ্ছি, তা না অমনি লাগানো হয়েছে। এইরকম করলে কি মানুষ টেকে মশাই? হেড পণ্ডিত মশাই বৃদ্ধ লোক, তিনি ক্লার্কওয়েল সাহেবের পূর্ব থেকে স্কুলে আছেন। তিনি আর নারায়ণবাবু। অনেক মাস্টার এলো চলে গেল, তিনি ঠিক আছেন। মেজাজ দেখাতে গেলে চাকরি করা চলে না। তবে তিনি এও জানেন লম্ফঝম্প করা যদুবাবুর স্বভাব, শেষ পর্যন্ত কোনো দিক থেকেই কিছু দাঁড়াবে না। এই সময় নারায়ণবাবু ঘরে ঢুকলেন। তিনিও বৃদ্ধ, এই স্কুলেরই একটা ঘরে থাকেন। নিজে রান্না করে খান। আজ 35 বছর এই স্কুলে আছেন এবং এইভাবেই আছেন। বৃদ্ধের কাছে কেউ কখনো তার কোনো আত্মীয়স্বজনকে আসতে দেখেনি। রোগা বেঁটে চেহারার মানুষটি, পাকশিটে গড়ন, গায়ে আধময়লা পাঞ্জাবি, ততোধিক ময়লা ধুতি, পায়ে চটি জুতো। নারায়ণবাবু পকেট থেকে একটা টিনের কৌটো বের করে একটা বিড়ি ধরালেন। ক্ষেত্রবাবু হাত বাড়িয়ে বললেন, দিন একটা, কাঠিটা ফেলবেন না। নারায়ণবাবু বললেন, কি হয়েছে? আজ যদুবাবুকে হেডমাস্টার ডাকিয়েছে কেন? যদুবাবু চড়া গলায় মেজাজ দেখানোর সুরে বলতে আরম্ভ করলেন,
আরে সেই কথাই তো বলছি, শুধু শুধু ওই অন্তর্যটা আমাকে ডেকে নিয়ে গিয়ে। নারায়ণবাবু বললেন, এই আস্তে আস্তে। যদুবাবু গলা আরও এক পর্দা চড়িয়ে বললেন, এই কেন, কিসের ভয়? যদু মুখুজ্জা ওইসব গ্রাহ্যি করে না। অনেক আলম দেখে এসেছি, 3rd ক্লাস এমএ, তার আবার প্রতাপটা কিসের? হ্যাঁ, কেবল লাগানো ভাঙানো সব সময়। অত লাগানোর ধারে কে? উনি ভাবেন সবাই ওকে ভয় করে চলবে। যে চলে এসে চলুক, যদু মুখুজ্জা সেরকম বংশের। বাইরে বুট জুতোর শব্দ শোনা গেল। মিস্টার আলমের পায়ে বুট আছে সবাই জানে। যদুবাবু হঠাৎ থেমে গেলেন। ক্ষেত্রবাবু বলে উঠলেন, এই যাই, খড়িটা দিন নারায়ণবাবু, দয়া করে, ওই ক্লাস আছে। নারায়ণবাবু বললেন, হ্যাঁ চলো, আমিও যাই। ওরে কেবলরাম, ওই ইন্ডিয়ার বড় ম্যাপখানা দে তো। কিন্তু দেখা গেল যে ঘরে ঢুকলো সে মিস্টার আলম নয়, বইয়ের দোকানের একজন ক্যানভাসার। এক হাতে ব্যাগ ঝোলানো, অন্য হাতে কিছু নতুন স্কুল পাঠ্য বই। ক্যানভাসারের সুপরিচিত মূর্তি। ক্যানভাসারের প্রশ্নের উত্তরে তাকে হেডমাস্টারের আফিস দেখিয়ে দিয়ে যদুবাবু পুনরায় শুরু করলেন, হ্যাঁ, আমি যা বলবো এক কথা, কাউকে ভয় করে না এই যদু মুখুজ্জে। বলি বাবা, এই স্কুল গড়ে তুলেছে কে? ওই নারায়ণ মারুজ্জার হেড পণ্ডিত সাহেব। এলো তো কাল, এই উড়ে এসে জুড়ে বসেছে। আর ওই অন্তজ। মিস্টার আলমের প্রবেশটা একটু অপ্রত্যাশিত ধরনে ঘটল। যদুবাবু হঠাৎ ঢোক গিলে চুপ করে গেলেন। মিস্টার আলমের ব্যবহার অত্যন্ত ভদ্র ও সংযত। মুখের উপর কেউ গালাগালি দিলেও মিস্টার আলমের কথাবার্তা বা ব্যবহারে কখনো রাগ প্রকাশ পায় না। আলম বলল, ক্ষেত্রবাবুর একটা দরখাস্ত দেখলাম হেডমাস্টারের টেবিলে, কাল আসবেন না? কি কাজ? ক্ষেত্রবাবু বললেন, আগে ওই কাল আমার ভাগ্নির বিয়ে। হ্যাঁ, তা একদিন কেন, 2 দিন ছুটি নিন না, আমি সাহেবকে বলে দেব এখন। ক্ষেত্রবাবু বিনয়ে গলে গিয়ে বললেন, এই যে আগে তাই দেবেন বলে আমার সুবিধা হয় তাহলে। থ্যাঙ্কস, নো মেনশন। ছুটির ঘন্টা এইবার পড়বে। শেষের ঘন্টাটা কি কাটতে চায়? ক্ষেত্রবাবু ও যদুবাবু 3 বার ঘড়ি দেখতে পাঠালেন। 4টে বাজতে 15 মিনিট, 8 মিনিট, এখনও 4 মিনিট। স্কুল ঘরের নিচের তলায় একটা অন্ধকূপ ঘরে 3rd পণ্ডিত জগদীশ ভট্টাচার্য জ্যোতির্বিনোদ মশাই আছেন। বাড়ি পূর্ববঙ্গে, 10 বছর এই স্কুলে আছেন। 20 টাকায় ঢুকেছিলেন, এখনও তাই। গত 10 বছরে 1 পয়সাও মাইনে বাড়েনি। অবশ্য অনেক মাস্টারেরই বাড়েনি, হেডমাস্টার ও অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছাড়া। হেডমাস্টারের মাইনে গত 4 বছরের মধ্যে 200 টাকা থেকে 275, এবং মিস্টার আলমের মাইনে 60 থেকে 85 হয়েছে। ভুলে যাচ্ছিলাম, মিস সিপশনের মাইনে গত 2 বছরে 100 থেকে 150 দাঁড়িয়েছে। ওপরের 3 জনের মাইনে বছর বছর বেড়ে চলেছে, অথচ নিচের দিকের শিক্ষকদের বেতনের অঙ্ক গত 10, 15, 20 বছরেও দারুব্রহ্মবৎ অনড় ও অচল আছে কেন? এই প্রশ্ন উত্থাপন করবার সাহস পর্যন্ত কোনো হতভাগ্য শিক্ষকের নেই। সে কথা থাক। জগদীশ জ্যোতির্বিনোদ 6th ক্লাসে বাংলা পড়াচ্ছিলেন। তিনি শেষ ঘন্টার দীর্ঘতায় অতিষ্ঠ হয়ে একটি ছেলেকে ঘড়ি দেখতে পাঠালেন। আপিস ঘরে ঘড়ি। সিঁড়ির মুখে দাঁড়িয়ে ঘাড় বাড়িয়ে চালাক ছেলেরা ঘড়ি দেখে ফিরে আসে, যাতে হেডমাস্টারের চোখে না পড়তে হয়। কিন্তু ভাঙা পা খানায় পড়ে জগদীশ জ্যোতির্বিনোদের প্রেরিত হতভাগ্য ছাত্রটি একেবারে হেডমাস্টারের সামনে পড়ে গেল, ঘড়ি দেখতে চেষ্টা করবার অবস্থায়। ক্লার্কওয়েল ভীম গর্জনে হাঁকলেন, হোয়াট ইউ আর ট্রাইং টু লুক অ্যাট? ইউ কাম আপ। ছোট ছেলেটি কাঁপতে কাঁপতে আপিস ঘরে ঢুকল। সেখানে মিস্টার আলম বসেছিল। আলম জিজ্ঞাসা করল, কি করছিলে নন্দ? ঘড়ি দেখছিলাম স্যার। কেন, ক্লাসে কেউ নেই? আগে 3rd পণ্ডিত মশাই আছেন, তিনি ঘড়ি দেখতে পাঠিয়ে দিলেন। আলম ও হেডমাস্টার পরস্পরের দিকে চাইলেন। আচ্ছা, তুমি যাও। মিস্টার আলম বললেন, চলবে না স্যার, কতকগুলো টিচার আছে একেবারে অকর্মণ্য, শুধু ঘড়ি দেখতে পাঠাবে ছেলেদের।
কাজে মন নেই। এই থার্ড পণ্ডিত একজন, যদুবাবু, হীরেনবাবু, আর ওই হেড পণ্ডিত। একটা নোটিশ লিখে দিন মিস্টার আলম, স্কুল ছুটির পরে মাস্টারেরা সব আমার সঙ্গে দেখা না করে না যায়। ঘন্টা দিতে বারণ করে দিন, নোটিশ ঘুরে আসুক। মিস্টার আলম হাঁকল, এই কে বললাম, ঘন্টা দিও না। একে ঘন্টা কাটে না, তার ওপর ক্লাসে হেডমাস্টারের নোটিশ গেল। ছুটির পর কোনো মাস্টার চলে যেতে পারবে না, হেডমাস্টার তাঁদের স্মরণ করেছেন। হেডমাস্টারের আপিস ঘরে একে একে যদুবাবু, শরৎবাবু, নারায়ণবাবু প্রভৃতি এসে জুটলেন। জ্যোতির্বিনোদ মশাই সকলের শেষে কম্পিত দুরু দুরু বক্ষে প্রবেশ করলেন, কারণ তিনি সেই ছেলেটির মুখে শুনেছেন সব কথা। তার জন্যই যে এই বিচার সভার আয়োজন তা তাঁর বুঝতে বাকি নেই। হেডমাস্টার বললেন, ইজ এভরিবডি হিয়ার? মিস্টার আলম উত্তর দিলেন, এই ক্ষেত্রবাবু আর হেড পণ্ডিতকে দেখছি নে। নারায়ণবাবু বললেন, ক্লাসে রয়েছেন, আসছেন। কথা শেষ হতেই তাঁরাও ঢুকলেন। হ্যাঁ, এই যে আসুন, আপনাদের জন্য সাহেব অপেক্ষা করছেন। ক্লার্কওয়েল শিক্ষকদের সভায় অতি তুচ্ছ কথা বলবার সময়ও জজ সাহেবের মতো গাম্ভীর্য ও আড়ম্বর প্রদর্শন করে থাকেন। বাজেট সভায় বাজেট পেশ করবার সময় অর্থ সচিব যত না বাগ্মিতা দেখান, তদপেক্ষা বাগ্মিতা দেখিয়ে থাকেন। তিনি বর্তমানে চেয়ার ছেড়ে উঠে টাই ধরে কখনো দক্ষিণে কখনো বামে হেলিয়ে গম্ভীর সুরে আরম্ভ করলেন। টিচার্স, আজ আপনাদের ডেকেছি কেন এখনই বুঝবেন। আমরা এখানে কতকগুলি তরুণ আত্মার উন্নতির জন্য দায়ী। বড় বড় কথা বলতে ক্লার্কওয়েল সাহেব খুব ভালোবাসেন। আমরা শুধু মাইনে নিয়ে ছেলেদের ইংরেজি শেখাতে আসিনি, আমরা এসেছি দেশের ভবিষ্যৎ আশার স্থল বালকদের সত্যিকার মানুষ করে তুলতে। আমরা তাদের সময় নিষ্ঠা শেখাবো, কর্তব্য নিষ্ঠা শেখাবো, তবে তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশের বড় বড় কার্যভার হাতে নিয়ে নিজেদের জীবন সার্থক করে তুলতে পারবে। সেই সঙ্গে দেশেরও শ্রীবৃদ্ধি হবে। দু একজন শিক্ষক বললেন, ঠিক কথা, ঠিক কথা। এখন দেখুন, যদি আমরাই তাদের সময় নিষ্ঠা ও কর্তব্যানুরাগ না শিখিয়ে ফাঁকি দিতে শেখাই, যদি আমরা নিজেরা নিজেদের কর্তব্য কাজে অবহেলা করি, তবে সে যে কত বড় অপরাধ তা ধারণা করবার ক্ষমতা আমাদের মধ্যে অনেকের নেই দেখা যাচ্ছে। শিক্ষকতা শুধু পেটের ভাতের জন্য চাকরি করা নয়, শিক্ষকতা একটা গুরুতর দায়িত্ব। এই জ্ঞান যাদের না থাকে তারা শিক্ষক এই মহৎ নামের উপযুক্ত নয়। দু চারজন শিক্ষক মুখ চাওয়াচাই করলেন। আমি জানি এখানে এমন শিক্ষক আছেন যাদের মন নেই তাদের কাজে। তাদের প্রতি আমার বলবার একটি মাত্র কথা আছে, মাই গেট ইজ ওপেন। তারা দিব্যি তার মধ্যে হেঁটে বেরিয়ে চলে যেতে পারবেন, কেউ তাদের বাধা দেবে না। হেডমাস্টার কটমট করে যদুবাবু, থার্ড পণ্ডিত ও হেড পণ্ডিতের দিকে তাকালেন। এই আজকের ঘটনাই বলি, আপনাদের মধ্যে কোনো একজন শিক্ষক আজ আপিসে ঘড়ি দেখতে পাঠিয়েছিলেন একটি ছেলেকে। তিনি যে কত বড় গুরুতর অন্যায় করেছেন তা তিনি বুঝতে পারছেন না। এতে প্রমাণ হলো যে কর্তব্য কাজে তার মন নেই। কখন ঘন্টা শেষ হবে সেজন্য তার মন উসখুস করছে। তার দ্বারা সুচারুরূপে শিক্ষকদের কর্তব্য কখনোই সম্পন্ন হতে পারে না। সুকুমারমতি বালকদের সামনে তিনি কি আদর্শ দাঁড় করাবেন? কাজে ফাঁকি দেবার আদর্শ? কর্তব্যে অবহেলার আদর্শ? কি বলেন আপনারা? সকলেই মাথা একপাশে হেলিয়ে বললেন, ঠিক কথা। এখন আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, সেই শিক্ষকের প্রতি আর ভালো ব্যবহার করা চলে কি? তার দ্বারা স্কুলের কাজ চলে কি? বলুন আপনারা। আমি মিস্টার আলমকে এই প্রশ্ন করছি। মিস্টার আলম একজন কর্তব্যপরায়ণ শিক্ষক বলে আমি জানি। আর একজন ভালো শিক্ষক আছেন নারায়ণবাবু, তার প্রতিও আমি এই প্রশ্ন করছি।
ক্ষেত্রবাবু, যদুবাবু ও থার্ড পণ্ডিত তিনজনেরই মুখ শুকোলো। তিনজনেই ঘড়ি দেখতে পাঠিয়েছিলেন। তিনজনের প্রত্যেকেই ভাবলেন তাঁর উদ্দেশ্যেই হেডমাস্টারের এই বক্তৃতা। নারায়ণবাবু দাঁড়িয়ে উঠে বললেন, "এই একটা কথা আছে আমার স্যার।" হ্যাঁ, কি বলুন? এবার তাকে ক্ষমা করুন। তিনি যেই হন আমার নাম জানবার দরকার নেই। এবার তাকে ক্ষমা করুন, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিন স্যার। হেডমাস্টারের কণ্ঠস্বর ফাঁসির হুকুম দেবার প্রাক্কালে দায়রা জজের মতো গম্ভীর হয়ে উঠল। না নারায়ণবাবু, তা হয় না। আমি নিজের কর্তব্য কর্মে অবহেলা করতে পারবো না। আমি এই ইনস্টিটিউশনের হেডমাস্টার। আমার ডিউটি একটা আছে তো, আমি চোখ বুজে থাকতে পারি নে। আমার কর্তব্য এখানে সুস্পষ্ট। হয়তো তা কঠোর, কিন্তু তা করতে হবে আমায়। আমি সেই টিচারকে সাসপেন্ড করলাম। হঠাৎ যদুবাবু দাঁড়িয়ে উঠে বললেন, স্যার, আমি ঘড়ি দেখতে কোনোদিন পাঠাইনি, আজ পাঠিয়েছিলাম। তার একটা কারণ ছিল স্যার। আমার স্ত্রী অসুস্থ, ডাক্তার আসবে 4টের পরেই, তাই এবারটা আমায়। তিনি এতক্ষণ বসে বসে এই কৈফিয়তটা তৈরি করছিলেন। তার দৃঢ় বিশ্বাস তাঁরই উদ্দেশ্যে হেডমাস্টার এতক্ষণ ধরে বাক্যবাণ বর্ষণ করলেন। বলা বাহুল্য, কৈফিয়তটির মধ্যে সত্যের বালাই ছিল না। হেডমাস্টারের চোখ কৌতুকে নেচে উঠল। তার একটা কারণ, যদুবাবু কোনোদিনই বাগ্মী নন। বর্তমানে ভয় পেয়ে যে কথাগুলি বললেন সেগুলির ইংরেজি 12 আনা ভুল। অথচ যদুবাবু ব্যাকরণ পড়ান ক্লাসে। ইংরেজির কি ভুল হলো তিনি নিজেও তা বলবার পরক্ষণেই বুঝে লজ্জিত হয়েছেন। কিন্তু বলবার সময় কেমন হয়ে যায় সাহেবের সামনে। হেডমাস্টার বললেন, আপনি প্রায়ই ওরকম করেন কি না সেসব এখানে বিচার্য বিষয় নয়। আপনার কর্তব্য কর্মে অবহেলা একবারও আমি ক্ষমা করতে পারি নে। নারায়ণবাবু উঠে বললেন, এবার আমার অনুরোধটা রাখুন স্যার। আচ্ছা, আমি একজনের সম্বন্ধে সেই অনুরোধ মানলাম, কারণ তার বাড়িতে গুরুতর পারিবারিক কারণ আছে তিনি বলছেন। একজন শিক্ষক মিথ্যে কথা বলছেন এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমি থার্ড পণ্ডিতকে জিজ্ঞাসা করি, তার কি কারণ ছিল ঘন ঘন ঘড়ি দেখবার? তিনি স্কুলেই থাকেন, তার কোনো তাড়াতাড়ি তো দেখি না। তাকে ক্ষমা করতে পারি না, তাকে আমি সাসপেন্ড করলাম। থার্ড পণ্ডিত এবার দাঁড়িয়ে কাঁদো কাঁদো সুরে বাংলায় বললেন, তিনি ইংরেজি জানেন না। সাহেব, এবার আমায় ক্ষমা করুন, আমি এমন আর কখনো করব না। ক্ষেত্রবাবু ভাবলেন, খুব বেঁচে গেছি এ যাত্রা। আমিও যে ঘড়ি দেখতে পাঠাই সেটা কেউ জানে না। হেডমাস্টার ঘাড় নেড়ে বললেন, আমার হুকুম নড়ে না। ছেলেদের প্রতি কর্তব্য পালন আগে করতে হবে, তারপর ব্যক্তিগত দয়া দাক্ষিণ্য। সামনের বুধবারে স্কুল কমিটির মিটিং আছে, সেখানে আমি আপনার কথা ওঠাবো। কমিটির অনুমতি নিয়ে আপনার শাস্তির ব্যবস্থা হবে। আপনি কাল থেকে আর ক্লাসে যাবেন না। কতদিন আপনাকে সাসপেন্ড করা হবে সেটা কমিটি ঠিক করবেন। সভা ভঙ্গ হল। হেডমাস্টার গটগট করে আপিস ছেড়ে নিজের ঘরে গিয়ে ঢুকলেন। মাস্টারেরাও একে একে সরে পড়লেন। তাঁরা যদি কিছু বলেন ফুটপাথে গিয়ে বলবেন। সন্ধ্যার সময় ক্লার্কওয়েল সাহেব মোটরে খয়রাগড়ের রাজকুমারকে পড়াতে চলে গেলেন ল্যান্সডাউন রোডে। মোটা টাকার টিউশনি, তারাই মোটর পাঠিয়ে নিয়ে যায়। সাহেব বের হয়ে যাবার পরে মিস সিপসন ঘরে বসে সেলাই করছে। এমন সময় দরজার বাইরে খুসখুস শব্দ শুনে বলল, হু, কন হ্যাঁ? বিনম্র সংকোচে পর্দা সরিয়ে থার্ড পণ্ডিত একটুখানি মুখ বের করে উঁকি মেরে বললেন, হ্যাঁ, আমি মেম সাহেব। Oh, Pandit, come in. What's what? থার্ড পণ্ডিত হাত জোড় করে কাঁদো কাঁদো সুরে বললেন, সাহেব আমাকে সাসপেন্ড করেছেন। Beg your pardon? থার্ড পণ্ডিত সাসপেন্ড কথাটার উপর জোর দিয়ে কথা বলে নিজের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, মি হাম। মিস সিপসন আসলি বিলাতি,
নানা দুর্ভাগ্যের মধ্যে পড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুলে চাকরি নিতে বাধ্য হয়েছে। বুদ্ধিমতী মেয়ে ব্যাপারটা বুঝে হেসে বলল, Well, ইউ মাদার আই সান, সাহেবকে বলুন মা। yes, I promise to. হ্যাঁ মা, বুড়ো হয়েছি, ওল্ড ম্যান। থার্ড পণ্ডিত নিজের মাথার সাদা চুলে হাত দিয়ে দেখিয়ে দিলেন। না খেয়ে মরে যাব। মুখের কাছে হাত নিয়ে গিয়ে খাওয়ার অভিনয় করে হাত নেড়ে না খাওয়ার অভিনয় করলেন। ইট নট। মেম সাহেব হেসে বললেন, I understand, Pandit. নমস্কার মাদার। থার্ড পণ্ডিত চলে এলেন। যদুবাবু ছুটি হলে মলঙ্গা লেনের ছোট বাসাটায় ফিরে গেলেন। 10 টাকা মাসিক ভাড়ায় একখানি মাত্র ঘর দোতলায়। এক বাড়িতে আরও 3টি পরিবারের সঙ্গে বাস। যদুবাবুর স্ত্রী দুখানি রুটি ও একটু পেঁপের তরকারি এনে সামনে ধরলেন। যদুবাবু গোগ্রাসে সেগুলি গিলে বললেন, আর একটু জল। যদুবাবু নিঃসন্তান। 30 টাকা মাইনে ও 2-1খানি টিউশনির আয় স্বামী স্ত্রীর কায়ক্লেশে চলে যায়। জলপান করে যদুবাবু একটু সুস্থ হয়ে তামাক ধরালেন। যদুবাবুর স্ত্রী একসময় রূপসী বলে খ্যাত ছিল। এখন নানা দুঃখ কষ্টে সেই রূপের কিছুই প্রায় অবশিষ্ট নেই আর। প্রায় সকল বন্ধা স্ত্রীলোকের মতোই স্বামীর উপর তার টানটা বেশি। স্বামীর কাছে বসে বলল, তোমার বড় শালির বাড়ি থেকে চিঠি এসেছে, ছেলের অন্নপ্রাশন, যাবে নাকি? এ যে একটু বক্রোক্তি, যদুবাবু সেটা বুঝলেন। এটি যদুবাবুর স্ত্রীর বইমাত্রেও দিদি। সকলে বলে এই মেয়েটির রূপ দেখে যদুবাবু নাকি একদিন মুগ্ধ হয়েছিলেন। তাকে বিবাহ করবার চেষ্টাও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঘটেনি। যদুবাবুর স্ত্রী খোঁচা দিতে ছাড়ে না এখনো। তুমি যাও, এখন মুর্শিদাবাদ যাই, সে সময় কই? ওরা নিতে আসবে? তা জানি নে, তারা এখন বড় লোক, যদি ধরো গরিব কুটুম্বরা তো তোয়াজ না করে। চিঠি একখানা দিয়েছে, এই যথেষ্ট। তাহলে যাওয়া হবে না। ভাড়ার টাকা, তারপর ধরো নকুতো একটা কিছু দিতে হবে, সে হয় না। আমার কাছে কিছু আছে, তবে তুমি যদি না যাও আমি যাব না। আমি ছুটি পাবো না। আলম বেটা বড্ড লাগাচ্ছে আমার নামে সাহেবের কাছে। আজ তো একটা কাণ্ডতে বেঁধে গিয়েছিলাম আর কি, অতি কষ্ট সামলেছি। আমার হয় না, তুমি বরং যাও। এমন সময় বাইরে থেকে নারায়ণবাবুর গলা শোনা গেল। ও যদু, আছো নাকি? হ্যাঁ, আসুন আসুন নারায়ণদা। নারায়ণবাবু ঘরে ঢুকে যদুবাবুর স্ত্রীর দিকে চেয়ে বললেন, বউ ঠাকরুন, একটু চা খাওয়াতে পারো? যদুবাবুর স্ত্রী ঘোমটার ফাঁকে যদুবাবুর দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে চাইলেন। অর্থাৎ চা নেই, চিনি নেই, দুধ নেই। অর্থাৎ যদুবাবু বাড়িতে চা খান না। যদুবাবু বললেন, বসুন নারায়ণদা, আমি একটু আসছি। নারায়ণবাবু হেসে বললেন, আসতে হবে না ভায়া, আমি সব এনেছি পকেটে। এই যে, আমি খাই কিনা সব আমার মজুত আছে। তোমার এখানে আসবো বলে পকেটে করে নিয়েই এলাম। এই নাও বউ ঠাকরুন। তারপর এই দেখলেন তো কাণ্ডখানা? হ্যাঁ, ও তো দেখেই আসছি, নতুন আর কি বলো? এই আমায় কিরকম অপমানটা! আরে তুমি যে ভায়া গায়ে পেতে নিলে, ওটা আসলে থার্ড পণ্ডিতকে লক্ষ্য করে বলেছিল সাহেব। আরে না না, আপনি জানেন না, আমাকেও বলেছিল ওই সঙ্গে। আরে কিছু না, তোমার হয়েছে কি, ওই ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। তুমি কেন বলতে গেলে ও কথা? যাক, তা নিয়ে তর্ক করে আর লাভ নেই, ও যেতে দিন। চা পান শেষ করে দুজনে উঠলেন। টিউশনির সময় সমাগত। যদুবাবু শাঁখারিটোলায় এক বাড়িতে টিউশনিতে গেলেন। নিচের তলায় অন্ধকার ঘর, 3টি ছেলে একসঙ্গে পড়ে।
ভীষণ গরম ঘরের মধ্যে কেমন একটা ভ্যাপসা গন্ধ আসে পাশের সিওয়ার ডিচ থেকে। 2 ঘন্টা তাদের পড়া বলে ক্লাসের টাস্ক লিখিয়ে দিতে রাত 8টা বাজল। আর একটা টিউশনি কাছেই, যদুশ্রীমানির লেনে। সেখানে একটি ছেলে ম্যাট্রিক ক্লাসে পড়ে, বেশ একটু নির্বোধ, অথচ পড়াশোনায় খুব মন। এমন ধরনের ছেলেরাই প্রাইভেট টিউটরকে ভোগায় বেশি। এই ছেলেরা এই অঙ্ক কষিয়ে নেয়, ওটার ভাবাংশ লিখিয়ে নেয়, খাটিয়ে ফরমাস দিয়ে যদুবাবুকে রীতিমতো বিরক্ত করে তোলে প্রতিদিন। ক্লার্কওয়েল সাহেবকে ফাঁকি দেওয়া চলে, কিন্তু প্রাইভেট টিউশনের ছাত্র বা ছাত্রের অভিভাবকদের ফাঁকি দেওয়া বড়ই কঠিন। রাত 9:45টার সময় যদুবাবু ওঠবার উদ্যোগ করছেন। এমন সময় ছেলেটি বলল, একটু বাকি আছে স্যার, কাল ইংরেজি থেকে বাংলা রিট্রান্সলেশন রয়েছে, বলে দিয়ে যান। 12 আনা শিক্ষক ও ছাত্র এই ভুল কথাটি ব্যবহার করে। যদুবাবুর মাথা তখন ঘুরছে। তিনি বললেন, আজ না হয় থাক। না স্যার, বকুনি খেতে হবে, বলে দিয়ে যান। কই দেখি, এতটা? এই যে ঝাড়া আধ ঘন্টা লাগবে। আচ্ছা এসো তাড়াতাড়ি, আমি বলে যাই, তুমি লিখে নাও। নির্বোধ ছাত্রকে লিখে দিতেও প্রায় আধ ঘন্টা লেগে গেল। রাত 10:30টার সময় ক্লান্ত বিরক্ত যদুবাবু এসে বাড়ি পৌঁছলেন। ও যা হয় 2টি মুখে দিয়েই শয্যা আশ্রয় করলেন। পরদিন স্কুলে ক্লার্কওয়েল সাহেব জ্যোতির্বিনোদ মশাইকে ডেকে বললেন, পণ্ডিত, তুমি মেম সাহেবের কাছে কেন গিয়েছিলে? চাকরি তোমার বন্ধ আছে আমার হুকুমে, তা রদ হবে না। জ্যোতির্বিনোদ ইংরেজি বোঝেন না, কিন্তু আন্দাজ করে নিলেন সাহেবকে মেম সাহেব কোনো কথা বলে থাকবে, তার ফলেই এই ডাক। তিনি হাত জোর করে বললেন, সাহেব মা বাপ, আপনি না রাখলে কে রাখবে? আমি এমন কাজ আর কখনো করব না। হেডমাস্টারের মুখে ঈষৎ হাসির আভাস দেখে জ্যোতির্বিনোদের মনে আশ্বাস জাগল। সাহস পেয়ে তিনি হেডমাস্টারের টেবিলের সামনে এগিয়ে গিয়ে বললেন, এবার আমায় মাফ করুন, ব্রাহ্মণ আমার অন্ন। হেডমাস্টার টেবিলের ওপর কিল মেরে বললেন, ব্রাহ্মণ আমি মানি না, আমার কাছে হিন্দু মুসলমান সব সমান। জ্যোতির্বিনোদ চুপ করে রইলেন। ইংরেজি বুঝেছিলেন বলে নয়, টেবিলে কিল মারার দরুন ভাবলেন সাহেব যে কারণেই হোক চটেছেন। হেডমাস্টার ভ্রু কুঞ্চিত করে বললেন, ওয়েল। জ্যোতির্বিনোদ পুনরায় হাত জোর করে বললেন, আমায় মাফ করুন এবার। আচ্ছা যাও এবার, ওরকম আর না হয় তাহলে মাফ হবে না। জ্যোতির্বিনোদ সাহেবকে নমস্কার করে আপিস থেকে নিষ্ক্রান্ত হলেন। কিন্তু ব্যাপারটা অত সহজে মিটল না। স্কুল বসবার পর মিস্টার আলম শুনে হেডমাস্টারকে বোঝালেন, এরকম করলে এই স্কুলে ডিসিপ্লিন রাখা যাবে না। মাস্টাররা স্বভাবতই ফাঁকিবাজ, আরও ফাঁকি দেবে। অতএব সার্কুলার বের করে থার্ড পণ্ডিতকে মাপ করা হোক। কী জন্য সাসপেন্ড করা হয়েছিল তার কারণ এবং ভবিষ্যতের জন্য সতর্কতা অবলম্বন করবার উপদেশ লিপিবদ্ধ করা থাক সার্কুলার বইতে। এতে পণ্ডিত জব্দ হয়ে যাবে। হেডমাস্টারের কর্ণ দুটি মিস্টার আলমের জিম্মায় থাকত, সুতরাং সেই মর্মেই সার্কুলার বেরিয়ে গেল। অন্যান্য শিক্ষকেরা জ্যোতির্বিনোদকে ভয় দেখালো। চাকরি এবার থাকলো বটে, তবে বেশি দিনের জন্য নয়। এই সার্কুলার স্কুলের সেক্রেটারি বা কমিটির কোনো মেম্বারের চোখে পড়লেই চাকরি যাবে। ক্ষেত্রবাবু পড়াচ্ছেন। হেডমাস্টার সেখানে গিয়ে পিছনের বেঞ্চের একটা ছেলেকে হঠাৎ ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইউ, তুমি কি বুঝেছ বলো? সে কিছু শোনেনি, পাশের ছেলের সঙ্গে গল্পে মত্ত ছিল। তীক্ষ্ণ দৃষ্টি ক্লার্কওয়েলের নজর এড়ানো সহজ কথা নয়। হেডমাস্টার ক্ষেত্রবাবুর দিকে চেয়ে বললেন, ডোন্ট সিট অন ইয়োর চেয়ার লাইক এ বাহাদুর। ছেলেরা কিছু শুনছে না, উঠে উঠে দেখুন কে কি করছে না করছে। ক্ষেত্রবাবু ছেলেদের সামনে তিরস্কৃত হওয়ায় নিজেকে অপমানিত বিবেচনা করলেন বটে, কিন্তু সাহেবের কাছে বিনীত কণ্ঠে অঙ্গীকার করতে হলো যে তিনি ভবিষ্যতে দাঁড়িয়ে ও ক্লাসে পায়চারি করতে করতেই পড়াবেন।
সাহেবের জের এখানেই মেটবার কথা নয়। সেদিন স্কুল ছুটির পর টিচারদের মিটিং আহুত হলো। সাহেবের উপদেশবাণী বর্ষিত হলো। ছেলেদের স্বার্থ বজায় রেখে যিনি টিকতে পারবেন এই স্কুলে তাঁরই শিক্ষকতা করা চলবে। যার না পোষাবে তিনি চলে যেতে পারেন, স্কুলের গেট খোলা আছে। বেলা 5:30টায় হেডমাস্টারের সভা ভাঙল। মাস্টারেরা বাইরে এসে নানা প্রকার মন্তব্য প্রকাশ করলেন। যদুবাবু লম্ফঝম্প শুরু করলেন। এই রোজ রোজ এই বাজে হাঙ্গামা আর সহ্য হয় না। এই 5:30 বেজে গেল, টিউশনিতে যাবার আগে আর বাসায় যাওয়া হলো না দেখছি। কবে যে আপদ কাটবে নারায়ণের কাছে তুলসী দিই। আপনারা সব চুপ করে থাকেন, বলেনও না কোনো কথা। সবাই মিলে বললে কি এই সাহেবের বাবার সাধ্যি হয় এমন করবার? অন্য দু একজন বললেন, তা আপনিও তো কিছু বললেন না যদুদা। আমি বলবো কি এমনি বলবো? আমি যেদিন বলবো সেই দিন সাহেবকে ঠেলা বুঝিয়ে দেবো। আর ঠেলা বুঝিয়ে দেবো ওই অন্তজটাকে। ওই কুপরামর্শ দেয়। আর সাহেবের মতে অমন আইডিয়াল টিচার আর হবে না। মারো খ্যাংড়া। ক্ষেত্রবাবু বললেন, হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু ওকে নড়ানো সোজা কথা নয়। সাহেব ওর প্রশংসায় পঞ্চমুখ, আর সবাই খারাপ, কেবল আলম ভালো। হেড পণ্ডিত বৃদ্ধ লোক, স্মৃতিভ্রংশ ঘটায় অনেক সময় অনেকের নাম মনে করতে পারেন না। বললেন, আর ভালো ওই মেম সাহেব, কি ওর যেন নামটা? মিস সিপসন। হ্যাঁ, খুব ভালো। মাস্টাররা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লেন। ক্ষেত্রবাবু, যদুবাবু, নারায়ণবাবু ও ফণিবাবু প্রতিদিন ছুটির পরে নিকটবর্তী ছোট চায়ের দোকানে চা খেতেন। বহুদিনের যাতায়াতের ফলে পিটার লেনের মোড়ের এই চায়ের দোকানটির সঙ্গে তাদের অনেকের স্মৃতি জড়িয়ে গিয়েছে। কাজ দিয়ে যাবার সময় কেমন যেন মায়া হয়। ক্ষেত্রবাবুর মনে পড়ে তাঁর 4 বছরের ছেলেটির কথা। সেবার 21 দিন ভুগে টাইফয়েড রোগে মারা গেল। কত কষ্টভোগ, কত চোখের জল ফেলা, কত বিনিদ্র রজনী যাপন। এই চায়ের দোকানে বসে সহকর্মীদের সঙ্গে কত পরামর্শ করেছেন। আজ পেট ফাঁপল, কি করতে হবে। আজ কথা আড়ষ্ট হয়ে আসছে, কি করলে ভালো হয়। এই চায়ের দোকানের সামনে এলেই খোকার শেষের দিনগুলি চোখের সামনে ভেসে ওঠে। নারায়ণবাবুর স্মৃতি স্কুলের সঙ্গেই সংশ্লিষ্ট। আগের হেডমাস্টার ছিলেন অনুকূলবাবু। তিনি ছিলেন ঋষিকল্প পুরুষ। দুজনে মিলে এই স্কুল প্রতিষ্ঠা করেন। খুব বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে। অনুকূলবাবুর অনুরোধে নারায়ণ চাটুর্যের রেলের চাকরি ছেড়ে এসে এই স্কুলে শিক্ষাব্রত গ্রহণ করেন। এই স্কুলকে কলকাতার মধ্যে একটি নামজাদা স্কুল করে তুলতে হবে, এই ছিল সংকল্প। একদিন দুদিন নয়, দীর্ঘ 15-16 বছর ধরে সে কত পরামর্শ, কত আশা নিরাশার দোলা, কত অর্থনাশের উদ্বেগ। একবার এমন সুদিনের উদয় হল যে নারায়ণবাবুদের স্কুল কলকাতার মধ্যে প্রথম শ্রেণীর স্কুল হয়ে গেল বুঝি। হেয়ার হিন্দুকে ডিঙিয়ে সেবার এই স্কুলের এক ছাত্র ইউনিভার্সিটিতে প্রথম স্থান অধিকার করল। নারায়ণবাবু 150 টাকা বেতনে সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হবেন, সব ঠিকঠাক। এমন সময় অনুকূলবাবু মারা গেলেন। সব আশা ভরসা ফোরাল। এক রাশ দেনা ছিল স্কুলের, পাওনাদারেরা নালিশ করল। গভর্নমেন্ট নিযুক্ত অডিটর এসে রিপোর্ট করল স্কুলের রিজার্ভ ফান্ডের টাকা ভূতপূর্ব হেডমাস্টার তছরূপ করেছেন। বাড়িওয়ালা ভাড়ার দায় আসবাবপত্র বেচে নিল। নতুন ছাত্র ভর্তি হবার আশা থাকলে হয়তো এতটা ঘটত না, কিন্তু ছাত্র আসত অনুকূলবাবুর নামে। তিনিই চলে গেলেন, স্কুলে আর রইল কে? জানুয়ারি মাসে আশানুরূপ ছাত্রের আমদানি হল না, কাজেই পাওনাদারদের উপায়ান্তর ছিল না। হেড পণ্ডিত চা খান না, তবু মাস্টারদের সঙ্গে দোকানে বসে গল্পগুজব করে চা পানের তৃপ্তি উপভোগ করেন আজ বহু বছর থেকে। বললেন, চলুন নারায়ণবাবু, চা খাবেন না? আসুন যদুবাবু, ক্ষেত্রবাবু। মাস্টারমশাইদের এ দোকানে যথেষ্ট খাতির। নিকটবর্তী স্কুলের মাস্টার বলেও বটে, অনেক দিনের খরিদ্দার বলেও বটে।
দোকানি বেঞ্চ থেকে অন্য খরিদ্দারদের সরিয়ে দেয়। মাস্টারমশাইদের চায়ের প্রকৃতি কীরূপ হবে সে সম্বন্ধে খুঁটিনাটি প্রশ্ন করে। দু একটি ব্যক্তিগত প্রশ্নও করে আত্মীয়তা করবার জন্য। অনেক সময় কাছে পয়সা না থাকলে ধারও দেয়। যদুবাবু বললেন, আমাকে একটু কড়া করে চা দিও, আদা দিয়ে। নারায়ণবাবু বললেন, আমার চায়েও একটু আদা দিও তো। সকলের সামনে চা এলো। সঙ্গে সঙ্গে পাশে একখানি করে টোস্ট দিয়ে গেল চায়ের পিরিচে প্রত্যেককে। দোকানিকে বলতে হয় না, সে জানে এরা কি খাবেন, আজকের খরিদ্দার তো নন। স্কুলের হাড়ভাঙা খাটুনির পরে এবং যে যার টিউশনিতে যাবার পূর্বে এখানটিতে বসে আধ ঘন্টা ধরে চা খাওয়া ও গল্পগুজব প্রত্যেকের পক্ষে বড় আরামদায়ক হয়। বস্তুত মনে হয় যে সারাদিনের মধ্যে এই সময়টুকুই অত্যন্ত আনন্দের। যারা 4টে বাজবার পূর্বে ঘড়ি দেখতে পাঠান তারা নিজের অজ্ঞাতসারে এই সময়টুকুরই প্রতীক্ষা করেন। তবে স্কুলমাস্টার হিসাবে এদের দৃষ্টি সংকীর্ণ, জীবনের পরিধি সুপ্রশস্ত নয়। সুতরাং কথাবার্তা প্রতিদিন একই খাদ বয়ে চলে। সাহেব আজ অমুক ঘন্টায় অমুকের ক্লাসে গিয়ে কি মন্তব্য করল, অমুক ছেলেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, অমুক অঙ্কটা এভাবে না করে অন্যভাবে কি করে ব্ল্যাকবোর্ডে করা গেল ইত্যাদি। ক্ষেত্রবাবু বললেন, এই মাসটাতে ছুটি ছাটা একেবারেই নেই না নারায়ণবাবু? কই আর, সেই 26-এ কি একটা মুসলমানদের পরব আছে, তাও সে ছুটি দেবে কি না? হ্যাঁ ঠিক দেবে, মিস্টার আলম আদায় করে নেবে। না, এক আধ দিন ছুটি না হলে আর চলে না। যদুবাবু বললেন, ওহে এই হাফ কাপ একটা দাও তো, আর চাটা বেশ লাগছে। 4 পয়সার বেশি খরচ করবার সামর্থ্য কোনো মাস্টারেরই নেই চায়ের দোকানে। যদুবাবুর এই কথায় দু একজন বিস্মিত হয়ে তার মুখের দিকে চাইলেন। নারায়ণবাবু বললেন, কি হে যদু, দমকা খরচ করে ফেললে যে? হ্যাঁ খাই একটু নারায়ণদা, আর কদিনই বা। যদুবাবু একটু পেটুক ধরনের আছেন, এ কথা স্কুলে সবাই জানে। বাজারহাট ভালো করে করতে পারেন না পয়সার অভাবে, সামান্য বেতনে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়, কোথা থেকে ভালো বাজার করবেন? তবে নিমন্ত্রণ আমন্ত্রণ পেলে সেখানে দুজনের খাদ্য একাই উদরস্থ করেন। স্কুলে এ নিয়ে নিজেদের মধ্যে বেশ হাসি ঠাট্টা চলে। নারায়ণবাবু বয়সে সর্বাপেক্ষা প্রবীণ। প্রবীণত্বের দরুন অপেক্ষাকৃত বয়কনিষ্ঠদের প্রতি স্বাভাবিক স্নেহ জন্মেছে তাঁর মনে। তিনি ভাবলেন, আহা খাক, খেতে পায় না, এই তো স্কুলের সামান্য মাইনের চাকরি, ভালোবাসে খেতে, অথচ কি ছাই বা খায়। মুখে বললেন, হ্যাঁ খাও, আর একখানা টোস্ট আমি দাম দেব। ওহে বাবুকে একখানা টোস্ট দাও এখানে। যদুবাবু হেসে বললেন, নারায়ণদা আমাদের শিবতুল্য লোক, তা দাও আর একখানা খেয়ে নি। খাওয়া শেষ করে সকলে বিড়ি বের করলেন। যে সময়ের কথা বলছি তখন দেশলাই পয়সায় 2টো। তা সত্ত্বেও কেউ দেশলাই রাখেন না পকেটে। দোকানির কাছ থেকে চেয়ে কাজ সারলেন। নারায়ণবাবু বললেন, চলো যাই, 6টা বাজে। যদুবাবু বললেন, বাসায় আর যাওয়া হলো না, এখন যাই গিয়ে সাঁকারি টোলা ঢুকি ছাত্রের বাড়ি। ক্ষেত্রবাবু বললেন, আমি যাব সেই ক্যানাল রোড ইটিলি, আমার ছাত্রেরা আবার সেখানে উঠে গেছে। নারায়ণবাবুও ছেলে পড়ান, তবে বেশি দূরে নয়, নিকটেই প্রমথ সরকারের লেনে, সরকারদের বাড়িতেই। বাইরের ঘরে বুড়ো যোগিন সরকার বসে আছেন। নারায়ণবাবুকে দেখে বললেন, আসুন মাস্টার মশাই, আসুন, তামাক খান, বসুন। এই চুনি পান্না খেলে বাড়ি ফিরেছে? আর চুনি ফিরেছে, ও পান্নার দেখা নেই এখনো। হতচ্ছাড়া ছেলে, মাঠে একবার গেলে তো কাণ্ডজ্ঞান থাকে না, বলই পিটছে। 2টো নাতি সমান। বসুন, তামাক খান, আসছে। কিন্তু ছাত্রেরা না এলে চলে না। নারায়ণবাবুকে 2টো টিউশনি সেরে আবার স্কুলে ফিরতে হবে, নিজের হাতে রান্নাবান্না করতে হবে।
কিছুক্ষণ সাহেবের সঙ্গে বসে মোসাহেবি গল্পও করতে হবে। এমন সময় চুনি এসে ডাকল। মাস্টারমশাই আসুন। চুনি 13 বছরের বালক, 6th ক্লাসে পড়ে। নারায়ণবাবু নিঃসন্তান বিপত্নিক, ছেলেটিকে বড় স্নেহ করেন। চুনি দেখতেও খুব সুন্দর ছেলে, টকটকে ফর্সা রং, লাবণ্যমাখা মুখখানি। তবে স্বভাব বিশেষ মধুর নয়, কথায় কথায় রাগ, স্নেহ ভালোবাসার ধার ধারে না। কেউ স্নেহ করলে বোঝেও না, সুতরাং প্রতিদানেরও ক্ষমতা নেই। বড় লোকের ছেলে, একটু গর্বিতও বটে। চুনি নিজের পড়ার ঘরে এসে বলল, আজ এক গাদা অঙ্ক দিয়েছেন ক্ষেত্রবাবু, আমায় সব বলে দিতে হবে। হ্যাঁ হবে, বার কর খাতা বই। আপনি কখন চলে যাবেন? কেন রে? আজ আধ ঘন্টা বেশি থাকতে হবে স্যার। থাকবো থাকবো, তোর যদি দরকার হয় থাকবো না কেন? তোর কথা ফেলতে পারি না। মাস্টার বাড়িতে রাখা ওই জন্যেই তো, এতগুলো করে টাকা মাইনে দিতে হয় আমাদের ফি মাসে, শুধু প্রাইভেট মাস্টারদের। কাকা বলছিলেন আজ সকালে। কথাটা নারায়ণবাবুর লাগল। তিনি আত্মীয়তা করতে গেলে কি হবে, চুনি সেসব বোঝে না, উড়িয়ে দেয়, পয়সা দেখায়। ধমক দিয়ে বললেন, তোর সে কথায় থাকবার দরকার কিছু নেই, অমন কথা বলতে নেই টিচারকে, ছি। চুনি অপ্রতিভ মুখে নিচু হয়ে খাতার পাতা উল্টাতে লাগল। সুন্দর মুখে বিজলির আলো পড়ে ওকে দেববালকের মতো লাবণ্য ভরা অথচ মহিমময় দেখাচ্ছে। এরা আসে কোথা থেকে, কোন স্বর্গ থেকে? কে এদের মুখ গড়ায় চাঁদের সব সুষমা ছেনে ছেঁকে নিংড়ে? নারায়ণবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কোথায় যেন পড়েছিলেন কোন কবির লেখা একটি ছত্র, যৌবনেরে দাও রাজটিকা। সত্য কথা, যৌবন পার হয়ে গিয়েছে বহুদিন। আজ 58 বছর বয়স, 60-এর 2 কম। ডাক তো এসেছে, গেলেই হয়। কি করলেন সারা জীবন? স্কুল স্কুল করে সব গেল, নিজের বলতে কিছু নেই। আজ যদি চুনির মতো একটা ছেলে, যৌবনেরে দাও রাজটিকা, সারা দুনিয়ার সমস্ত আশা ভরসা আমোদ আহ্লাদ আজ অপেক্ষমান বশ্যতার সঙ্গে এই বালকের সম্মুখে বিনম্রভাবে দাঁড়িয়ে। কত কর্মভার বিপুল দিবসের সঙ্গীত বাজবে ওর জীবনের রন্ধ্রে রন্ধ্রে, কত অজানা অনুভূতির বিকাশ ও কর্মপ্রেরণা। চুনির সঙ্গে জীবন বিনিময় করা যায় না এই 13 বছরের বালকের সঙ্গে? স্যার, ছুটির ইংরেজি কি হবে? আজ আমাদের ছুটি, এর কি ট্রান্সলেশন করব স্যার? আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি কিসের মধ্যে আছে দেখি। বেশ কর। আজ টুডে আমাদের আওয়ার ছুটি, হলিডে। টুডে আওয়ার হলিডে? দূর, ক্রিয়া কই? ইংরেজিতে ভার্ব না দিলে সেন্টেন্স হয় কখনো? কতবার বলে দিয়েছি না। এমন সময় ঘরে ঢুকলো পান্না, চুনির ছোট ভাই। তার বয়স 11, কিন্তু চুনির চেয়েও সে দুষ্টু ও অবাধ্য। বাড়ির কারো কথা শোনে না, কেবল নারায়ণবাবুকে একটু ভয় করে চলে, কারণ স্কুলে নারায়ণবাবুর হাতে বড় মার খায়। একে তিনি অত ভালোবাসেন না। পান্না ঘরে ঢুকে অপরাধী দৃষ্টিতে মাস্টারের দিকে চাইল, তারপর শেলফের কাছে গেল বই বের করতে। নারায়ণবাবু কড়া সুরে বললেন, কোথায় ছিলে? খেলছিলাম স্যার। কটা বেজেছে হুঁশ আছে? পড়ার ঘরেই ঘড়ি আছে দেওয়ালে। পান্না সেদিকে চেয়ে দেখল 6:30 বেজেছে। সুতরাং সে বলল, 6:30 স্যার। গাধা কোথাকার, 6:30 না 7:30? বল কটা বেজেছে, ভালো করে দেখে বল। 7:30। ঠিক হয়েছে, এই বল খেলে এলে। কাল পড়া না হলে তোমার কি করি দেখো। চুনি বলল, স্যার আজ দুপুরে বেরিয়ে গিয়েছে, এই এলো। পান্না দাদার দিকে চেয়ে বলল, লাগানো হচ্ছে স্যারের কাছে,
তোর ওস্তাদি আমি বার করে দেবো বলছি। দে না দেখি, তোর বড় সাহস। এই মারলাম, কি করবি তুই? নারায়ণবাবু বৃদ্ধ দুই বলিষ্ঠ বালকের মধ্যে পড়ে যুদ্ধ তো থামাতে পারলেনই না, অধিকন্তু চশমাটি চূর্ণ বিচূর্ণ হবার সম্ভাবনা প্রবল হয়ে উঠল। দেখতে দেখতে পান্না ড্রয়ারের ভেতর থেকে টর্চ লাইট বের করে চুনির মাথায় এক ঘা বসিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত ছুটল। চুনি হাউমাউ করে কাঁদবার ছেলে নয়, সে চুপ করে দাঁড়িয়ে রইল। নারায়ণবাবু হাঁ হাঁ করে এসে পড়তে না পড়তেই এই কাণ্ডটি ঘটে গেল। গোলমাল শুনে চুনি পান্নার মা, বিধবা পিসি ও দুই ভাই বউ অন্তঃপুরের দিকের ঘরের দরজায় এসে দাঁড়ালো। চুনিকে জিজ্ঞাসা করে তারা কোনো উত্তর না পেয়ে মাস্টারের উদ্দেশ্যে নানা প্রকার মন্তব্য প্রকাশ করতে লাগলো। ও মা, মাস্টার তো বসে আছে, তার চোখের সামনে ছেলেটাকে একবারে খুন করে ফেললে গো। অন্য একটি বধূ মন্তব্য করল, মাস্টারকে মানে না দিদি, ছেলেগুলো ভারী দুষ্টু। চুনির মা বললেন, মাস্টার বসে বসে আফিম খেয়ে ঝিমোয়, তা ওকে মানবে কি করে? নারায়ণবাবু মনে মনে ক্ষুব্ধ হলেও মুখে বাড়ির স্ত্রীলোকদের উদ্দেশ্যে কি বলবেন? কে তাকে আফিম খাওয়াচ্ছে শোনবার তাঁর বড়ই কৌতূহল হল। চুনিকে নিয়ে তার মা ও পিসিমা চলে গেলে নারায়ণবাবু রাগের মাথায় পান্নাকে গোটা দুই চড় কষালেন। সে চুপ করে রইল। বাড়ির মধ্যে খুব একটা গোলমাল হলো কিছুক্ষণ ধরে। তারপর ব্যান্ডেজ বাঁধা মাথায় চুনি এক পেয়ালা চা হাতে বাইরের ঘরে এসে হাজির হলো। সব মিটে গেল। দুই ভাইয়ের সম্মিলিত উচ্চ কণ্ঠস্বরে নৈশ গগন বিদীর্ণ হতে লাগল। চুনির মুখের দিকে চেয়ে নারায়ণবাবুর বড় মায়া হলো। অবোধ বালক, কেন মারামারি করে তাও জানে না, নিজের ভালো মন্দ নিজেরা বোঝে না। মিছিমিছি সন্ধ্যার সময় মার খেয়ে মরল। স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, লেগেছে চুনি খুব। চুনি বলল, 8 ইঞ্চি ডিপ হয়ে কেটে গিয়েছে। ব্যান্ডেজ বাঁধলে কে? পিসিমা। ও, উনি জানেন? চমৎকার জানেন, কেন ভালো হয়নি? নারায়ণবাবুর ইচ্ছা হলো চুনিকে কোলে টেনে নিয়ে আদর করেন, তাকে সান্ত্বনা দেন, কিন্তু লজ্জায় পারলেন না। চুনি ঘ্যান ঘ্যানে ধরনের ছেলে নয়, মার খেয়ে নালিশ করতে জানে না। এই রকম স্টোইক ধরনের ছেলে নারায়ণবাবু তার দীর্ঘ শিক্ষক জীবনে যতগুলি দেখেছেন, এক আঙুলের পর্বগুলির মধ্যেই তার গণনার পরিসমাপ্তি ঘটে। চুনি সেই অতি অল্প সংখ্যক ছেলেদের একজন। চুনিকে এই জন্যই এত ভালো লাগে তার। এই সময় চুনির বাবা বাইরে থেকে এসে ঘরে ঢুকে বললেন, মাস্টার যে, ও কি, ওর মাথায় কি? নারায়ণবাবু সব কথা বললেন। চুনির বাবার হৃদ্যতা কর্পূরের মতো উবে গেল। তিনি বিরক্তির সুরে বললেন, আপনি বসে থাকেন আর প্রায়ই আপনার চোখের সামনে এরকম কুরুক্ষেত্র কাণ্ড ঘটে, আপনি দেখেন না? হ্যাঁ, আগে দেখব না কেন, সামান্য কথাবার্তা থেকে মারামারি, হ্যাঁ আমি এসে পড়ে ছাড়িয়ে দিই তবে। আরে আপনি একটু ভালো করে দেখাশোনা করবেন বলেই তো রাখা, আর নইলে গ্র্যাজুয়েট মাস্টার 10 টাকা তো পাওয়া যায়, দুবেলা পড়াবে। হ্যাঁ, আগে আমি দেখি না তা ভাববেন না। আমি সবসময় দেখতে পারি নে, নানা কাজে ঘুরি, কিন্তু আপনার দ্বারা দেখছি আপনার বয়স হয়েছে। এই সময় চুনি যদি তার বাবাকে বলতো, বাবা স্যারের কোনো দোষ নেই, আমারই সব দোষ, তাহলে নারায়ণবাবুর মনের মতো কাজ হতো। নারায়ণবাবু এই ভেবে সপ্তস্বর্গ প্রাপ্ত হতেন যে চুনি তার অগাধ স্নেহের প্রতিদান দিল। কিন্তু যা আশা করা যায় তা হয় না। চুনি চুপ করে রইল। বাবাকে তারা দুই ভাই জমের মতো ভয় করে। চুনির বাবা বললেন, মাস্টার বসো, আমি আসছি, চা খেয়েছ? এইবার চুনি মুখ তুলে বলল, হ্যাঁ বাবা, আমি এনে দিয়েছি। চুনির এ কথাটা নারায়ণবাবুর ভালো লাগলো না। চুনি এ কথা কেন বলছে নারায়ণবাবু তা বুঝতে পারলেন। পাছে তার বাবা গিয়ে আর 1 কাপ চা মাস্টারের জন্য পাঠিয়ে দেন সেই জন্য। কেন 1 পেয়ালা চা বেশি দেওয়া হবে মাস্টারকে? নারায়ণবাবু বাসায় ফিরলেন তখন রাত 9টা। নিজের ছোট ঘরটার চাবি খুলে রান্না চাপিয়ে দিলেন।
তারপর যোগবাশিষ্ঠ রামায়ণখানা নিয়ে পড়তে বসলেন। এই সময়টাই বেশ লাগে সারাদিনের খাটুনির পরে। আজ স্কুলে এই ঘরে নারায়ণবাবু আছেন 19 বছর। বহুকাল হলো তাঁর পত্নী স্বর্গগমন করেছেন। নারায়ণবাবু আর বিবাহ করেননি। পত্নীর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য যত না হোক, গরিব স্কুলমাস্টার জীবনে খরচ চালাতে পারবেন না বলেই বেশি। 19 বছরের কত স্মৃতি এই ঘরের সঙ্গে জড়ানো। যখন প্রথম এই স্কুলে অনুকূলবাবু তাকে নিয়ে আসেন, তখন এই ঘরে আর একজন বৃদ্ধ মাস্টার ভুবনবাবু থাকতেন। ভুবনবাবুর বাড়ি ছিল মুর্শিদাবাদ। ভদ্রলোক বিবাহ করেননি। সংসারে এক বিধবা ভগ্নী ছাড়া তাঁর আর কেউ ছিল না। একদিন বিছানায় লোকটি মরে পড়েছিল এই ঘরেই। স্কুলের খরচে ভুবনবাবুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। নারায়ণবাবু ভাবেন তাঁর অদৃষ্টেও তাই নাচ্ছে। তাঁরও কেউ নেই, স্ত্রী নেই, পুত্র নেই, ভাই নেই, ভগ্নী নেই। এই ঘরটি আশ্রয় করে আজ বহুদিন কাটিয়ে দিলেন। এখন এমন হয়ে গিয়েছে, এই ঘর, এই স্কুলের বাইরে তাঁর যেন আর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীবনের একমাত্র কর্মক্ষেত্র এই স্কুল। স্কুলের বিভিন্ন ক্লাসে রুটিন অনুযায়ী কোন দিন কি পড়াবেন নারায়ণবাবু সকালে বসে ঠিক করেন। কাল 3rd ক্লাসে ললিত ছেলেটা ইংরেজি গ্রামারের এর ব্যবহারের সম্বন্ধে অজ্ঞতা প্রকাশ করেছে। নারায়ণবাবুর প্রাণে তাতে এমন একটা ধাক্কা লেগেছে, সে বেদনা নিতান্ত বাস্তব। নারায়ণবাবু জানেন যে ব্যবহার করতে না পারলে 3rd ক্লাসের ছেলে হয়ে সে ইংরেজি ব্যাকরণ শিখল কি? কাল নারায়ণবাবু তখনই নোট বইতে লিখে নিয়েছেন, 3rd ক্লাস, ললিতমোহন কর, ডেফিনিট আর্টিকেল দি। এইটুকু মাত্র দেখলেই তার মনে পড়বে। তারপর আজ সেই ললিতকে ঝাড়া আধ ঘন্টা ধরে জিনিসটা শিখিয়ে দিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। ললিত কর যে আধারে সে আধারেই রয়েছে। কি করা যায়? তাঁর শেখাবার প্রণালীর কোনো দোষ ঘটছে নিশ্চয়ই। কি করলে ললিত ছোঁড়াটা এর ব্যবহার শিখতে পারে? নারায়ণবাবু হুঁকোয় তামাক খেতে খেতে চিন্তা করছিলেন। হঠাৎ তাঁর মনে পড়ল 7th ক্লাসের পূর্ণ চক্রবর্তী, মাত্র 9 বছরের ছেলে, এত মিথ্যা কথাও বলে। কতদিন মেরেছেন, নিষেধ করেছেন, হেডমাস্টারের আপিসে নিয়ে যাবার ভয় দেখিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল হয়নি। ছেলেটার সম্বন্ধে কি অভিভাবকের কাছে একখানা চিঠি দেবেন? তাতেই বা কি সুফল হবে? না হয় চিঠি পেয়ে ছেলের বাপ ছেলেকে ধরে ঠ্যাঙালেন, তাতেই ছেলে ভালো হয়ে যাবে বলে তো মনে হয় না। কি করা যায়? নারায়ণবাবুর সামনে এইসব সমস্যা প্রতিদিন 2-1টা থাকেই। মাঝে মাঝে এগুলি নিয়ে তিনি ক্লার্কওয়েল সাহেবের সঙ্গে পরামর্শ করতে যান। সাহেব সন্ধ্যার সময় মোটরে ছেলে পড়াতে বের হন। ফেরবার অল্পক্ষণ পরেই রাত 9টা কি 9:30টার সময় নারায়ণবাবু সাহেবের দরজায় গিয়ে কড়া নাড়লেন। কে? কি নারায়ণবাবু, ভেতরে এসো। স্যার, আপনার খাওয়া হয়েছে? এই এখনই খেতে বসবো। এক পেয়ালা কফি খাবে? তা বাবুকে এক পেয়ালা কফি দাও। বসো। কি খবর? স্যার, আপনার কাছে এসেছিলাম একটা খুব জরুরি দরকার নিয়ে। একবার আপনার সঙ্গে পরামর্শ করব। ওই 3rd ক্লাসের ললিত কর বলে ছেলেটা দীর ব্যবহার কিছুই জানে না। এতদিন পরে আবিষ্কার করলুম। কাল কত চেষ্টাই করেছি, কিন্তু শেখানো গেল না। কি করা যায় বলুন তো? ক্লার্কওয়েল সাহেব অত্যন্ত কর্তব্যপরায়ণ হেডমাস্টার। এসব বিষয়ে নারায়ণবাবু তাঁর শিষ্য হবার উপযুক্ত। ক্লার্কওয়েল খাওয়া দাওয়া ভুলে গেলেন। নিজের টেবিলে গিয়ে ড্রয়ার টেনে একখানা খাতা বের করে নারায়ণবাবুকে দেখিয়ে বললেন, আমারও একটা লিস্ট আছে, এই দেখো। 1st ক্লাসের কত ছেলে ও জিনিসটার ব্যবহার ঠিক মতো জানে না আজও। আরও কত নোট করেছি দেখো। তবে একটা প্রণালীতে আমি বড় উপকার পেয়েছি। তোমাকে সেটা এই পড়ো। বলে ক্লার্কওয়েল নিজের নোট বইখানা নারায়ণবাবুর হাতে দিলেন।
মিস সিপশন ওদিকে দরজা দিয়ে ঘরে ঢুকে নারায়ণবাবুকে দেখে বলে উঠল, ও নারায়ণ বাবু, আমাদের সঙ্গে ডিনার খাবে? হাউ সুইট অফ ইউ। নারায়ণবাবু বিনীতভাবে জানালেন তিনি ডিনার খেতে আসেননি। ক্লার্কওয়েল মেম সাহেবের দিকে চেয়ে বললেন, এই স্কুলে দুজন টিচার আছে যারা টিচার নামের উপযুক্ত, এই নারায়ণবাবু আর মিস্টার আলম। ইনি এসেছেন ললিতকে কি করে দীর ব্যবহার শেখানো যায় তাই নিয়ে। আর কজন আছে আমাদের স্কুলের মধ্যে যারা এইসব নিয়ে মাথা ঘামান? মেম সাহেব হেসে বলল, You deserve a slice of my homemade cake, Narayan Babu. You do. একটা কেকের খানিকটা কেটে প্লেটে নারায়ণবাবুর সামনে রেখে মেম সাহেব বলল, Eat it and praise it. নারায়ণবাবু বিনয়ে বেঁকে দুমড়ে হাত কচলাতে কচলাতে বললেন, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ, এই চমৎকার কেক, বাহ বেশ। ক্লার্কওয়েল বললেন, আর কে কিরকম কাজ করে নারায়ণবাবু টিচারদের মধ্যে? নারায়ণবাবুর একটা গুণ, কারো নামে লাগানো ভাঙানোর অভ্যাস নেই তার। মিস্টার আলম যে স্থলে অন্তত 3 জন টিচারকে ফাঁকিবাজ বলে দেখাতো, সেখানে নারায়ণবাবু বললেন, কাজ সবাই করে প্রাণপণে, আর সবাই বেশ খাটে। হেডমাস্টার হেসে বললেন, ইউ আর অ্যান ওল্ড ম্যান নারায়ণবাবু, তুমি কারো দোষ দেখো না, ওই তোমার মস্ত দোষ। আমি জানি কে কে আমার স্কুলে ফাঁকি দেয়, আমি জানি না ভাবো। নাম আমি করছি নে, নাম করা অনাবশ্যক, কারণ আমার দৃঢ় বিশ্বাস তাদের নাম তোমার কাছেও অজ্ঞাত নয়। আচ্ছা যাও। মেম সাহেব বলল, ভালো কেক? চমৎকার কেক ম্যাডাম, অদ্ভুত কেক। আমার বাপের বাড়ি শ্রপশায়ারে, শুধু সেইখানে এই কেক তৈরি হয় তোমায় বলছি। তাও 2খানা গায়ে, নরউড আর বার্কলে সেন্ট জন, পাশাপাশি গা। কলকাতার দোকানে যে কেক বিক্রি হয় ও আমি খাইনি। নারায়ণবাবু আর এক প্রস্থ বিনীত হাস্য বিস্তার করে বিদায় নিলেন। আজ অনুকূলবাবু নেই, কিন্তু সাহেব ও মেম আসাতে নারায়ণবাবু খুশি আছেন। স্কুলের কি করে উন্নতি করা যায় সেদিকে সাহেবের সর্বদা চেষ্টা। তবে দোষও আছে, টাকা কড়ি সম্বন্ধে সাহেব তেমন সুবিধার লোক নয়। মাস্টারদের মাইনে দিতে বড় দেরি করে, নানা রকমে কষ্ট দেয়। তার একটা কারণ, স্কুলের ক্যাশ সাহেবের কাছে থাকে, সাহেবের বেজায় খরচের হাত, খরচ করে ফেলে। অবশ্য স্কুলের বাবুদি খরচ করে, শেষে মাস্টারদের মাইনে দিতে পারে না সময় মতো। মোটের উপর কিন্তু সাহেব স্কুলের পক্ষে ভালোই, বড় কড়া প্রকৃতির বটে। শিক্ষকদের বিষয়ে অনেক সময় অন্যায় অবিচার যথেষ্ট করে থাকে, জমের মতো ভয় করে সব মাস্টার। কিন্তু স্কুলের স্বার্থ ও ছেলেদের স্বার্থের দিকে নজর রেখেই সেই সব করে সাহেব। নারায়ণবাবু তাই চান স্কুলের উন্নতি নিয়েই কথা। যদুবাবুর আজ মোটে বিশ্রামের অবকাশ নেই, ঘণ্টার পর ঘণ্টা ধরে খাটুনি চলছে। 2 জন শিক্ষক আসেননি, তাদের ঘণ্টাতেও খাটতে হচ্ছে। একটা ঘণ্টার শেষে মিনিট 15 সময় চুরি করে যদুবাবু তেতলায় শিক্ষকদের বিশ্রাম কক্ষে ঢুকলেন, উদ্দেশ্য ধূমপান করা। গিয়ে দেখলেন হেড পণ্ডিত ক্ষেত্রবাবু বসে আছেন। তেতলার এই ঘরটি বেশ ভালো, বড় বড় জানলা চারদিকে, চওড়া ছাদ। ছাদে দাঁড়ালে সেন্ট পলের চূড়া, জেনারেল পোস্ট অফিসের গম্বুজ, হাইকোর্টের চূড়া, ভিক্টোরিয়া হাউস প্রভৃতি তো দেখা যায়ই। বিশাল মহাসমুদ্রের মতো কলকাতা নগরী অসংখ্য ঘরবাড়ির ঢেউ তুলে এই ক্ষুদ্র স্কুল বাড়িটাকে যেন চারধার থেকে ঘিরে রেখেছে মনে হয়। নিচে ওয়েলেসলি স্ট্রিট দিয়ে অগণিত জনস্রোত ও গাড়ি ঘোড়ার ভিড়, ট্রামের ঘণ্টার ধ্বনি, ফেরিওয়ালার ডাক। বিচিত্র ও বৃহৎ জীবনযাত্রার রহস্যে সমগ্র শহর আপনাতে আপনি হারা। থমথমে দুপুরে যদুবাবু মাঝে মাঝে বিড়ি খেতে খেতে শিক্ষকদের ঘরের জানলা দিয়ে চেয়ে দেখেন।